সুন্দরবনের কালো অধ্যায় বা বেদনাময় ইতিহাস যেই দ্বীপের সঙ্গে জড়িত, আজও এই নাম উচ্চারণ করলে সুন্দরবনের অনেক মানুষের মনে ফিরে আসে বেদনাদায়ক স্মৃতি। এই দ্বীপেই সংঘটিত হয়েছিল, আর সেই কাহিনী যেই দ্বীপের সবচেয়ে কাছে অবস্থিত সেই দ্বীপেই এখন দাঁড়িয়ে রয়েছি। যে সুন্দরবনকে আমরা চিনি তার অপরূপ প্রকৃতি, নদী আর জঙ্গলের জন্য সেই সুন্দরবনের বুকেই লুকিয়ে আছে ইতিহাসের এক বিতর্কিত ও করুণ অধ্যায়। রাতের অন্ধকারে লঞ্চ ভর্তি করে লাশ কোথায় নিয়ে গেছে কেউ জানে না। এত লোক মেরেছে সারাদিনে, তার লাশ কোথায় যাবে? ওর ঘাড়ে করে, ওর বাবা ঘাড়ে করে ছোট তো বাবার এরকম ফাঁদ দিয়ে দিল। আজ আমরা পৌঁছে গেছি মরিচঝাপির ঠিক পাশের দ্বীপে কুমিরমারিতে। এখানে কথা বলবো সেই মানুষগুলোর সঙ্গে, শুনবো তাদের স্মৃতিতে বেঁচে থাকা মরিচঝাপির গল্প। মারিয়েছে আর লঞ্চে তুলেছে, যত মারিয়েছে, যত গুলি করেছে, আদা মরা জ্যান্ত সব টেনে তুলেছে আর মারিয়েছে। নদীর জল লাল হয়ে গেছে রক্তে? না না, নদীতে না, সব এই কোনাটা, এই কোনা। কি ঘটেছিল সেই সময়? কেন হাজার হাজার উদ্বাস্তু মানুষ এই জঙ্গল ঘেরা দ্বীপে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন? আর কি এমন ঘটেছিল যা আজও সুন্দরবনের ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে রয়েছে? এই ভিডিওতে আমরা কোনো বইয়ের পাতা নয়, শুনবো মানুষের মুখে মুখে বেঁচে থাকা ইতিহাস, এমন কিছু কথা যা হয়তো সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে। ও, আপনার মা ছোট আপনার ভাইকে নিয়ে কোলে দুধ খাওয়াচ্ছিল আর তখন পেটে গুলি লেগেছে? আচ্ছা। তবে এই ভিডিওর মধ্য দিয়ে কোনো রকম রাজনৈতিক বিষয়কে প্রশ্রয় দেওয়া হয়নি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুন্দরবনের প্রকৃতির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এই বেদনাময় ইতিহাস আপনাকে নিয়ে যাবে অতীতের এক অজানা অধ্যায়ে। এখান থেকে চলে যাচ্ছে পারাপারের একটি নৌকো, আর ওপাশেই রয়েছে যে দ্বীপটা, তার নামই মরিচঝাপি দ্বীপ। মরিচঝাপি গণহত্যার সেই কাহিনী এই দ্বীপেই সংঘটিত হয়েছিল, আর সেই কাহিনী যেই দ্বীপের সবচেয়ে কাছে অবস্থিত সেই দ্বীপেই এখন দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন এই দ্বীপ ঘুরবো এবং মরিচঝাপি গণহত্যার কাহিনী কতটা সত্য এবং আর কি কি কাহিনী, আর কাহিনী তো শেষ নেই সুন্দরবনের, আসলে কতটা সত্য এই গ্রাউন্ড জিরো থেকে আপনাদের জানাবো। আমরা চলে এসেছি মরিচঝাপি গণহত্যার ঠিক এপাশের দ্বীপে কুমিরমারিতে, আর এই কাকুর কাছ থেকে আজকে শুনে নেব সমস্ত একদম সত্যি ঘটনা, একদম সত্যি ঘটনা, 0 পয়েন্ট বা একদম অন দ্য স্পট থেকে আপনারা জানতে পারবেন আজকে। যেটা বললেন শরণার্থী মহিলাদের গলা কেটে দিয়েছিল, সত্যি ঘটনা? সত্যি ঘটনা। কতজনকে হতে পারে এরকম? অনেকের। ও আমার একটা কাহিনী যেটা শোনা, আমাদের এই সুইচ গেটের এখানটা অনেকটা চর ছিল, নদীর যেটা, আর জঙ্গল মতো ছিল। সেই সময় একটা মেয়ে গাছের গায়ে এলান দিয়ে দাঁড়িয়েছিল, হ্যাঁ, কুমারী মেয়ে, একদম গিয়ে দা দিয়ে কেটে। কারা করেছে এটা? কারা করে? পুলিশেরা? পুলিশেই করেছে। ওরাই দা নিয়ে আসছিল আন্দোলন করতে করতে, মানে দা নিয়ে আসছিল শরণার্থীরা, ওদের দা কেড়ে নিয়ে এক করে দেওয়া। আন্দোলন করতে করতে ওদের দিকে তেড়ে আসছিল, ওরা প্রতিরক্ষার জন্য মেরে দিয়েছে। এটার তো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি শুনেছি আপনাদের গ্রামেরই একজনের গুলি লেগেছিল, মেনি মুন্ডা। আর উনি নাকি তখন ওনার ছেলের সাথে গতবার এসেছিলাম, কথা হচ্ছিল, বড় ছেলে, ওনার ছোট ছেলেকে নাকি দুধ খাওয়াচ্ছিলেন তখন করে বসিয়ে, শরৎ মুন্ডা, ছোট ছেলে শরৎ মুন্ডা। এবং তখনই নাকি গুলি তার বুকে এসে লাগে, মানে যদি আর 1 ইঞ্চি নিচে লাগতো ছেলে মারা যেত, বাচ্চাটা শুধু নিজে মারা যেত। সত্যি ঘটনা এটা সত্যি ঘটনা। গুলি কার লেগেছিল? পুলিশের? হ্যাঁ, পুলিশের গুলিতে মারা গেছে। আচ্ছা। ও তখন তো শরণার্থীদের কাছে আগ্নেয়াস্ত্র বলতে কিছু ছিল না, ওদের ওই দা ফা এই জাতীয় যে সমস্ত ঘরোয়া প্রয়োজনের জন্য যেটুকু থাকে। যে বিভৎস যে ঘটনাটা আপনি বললেন, এরকম কত হয়েছে? ও তো গোনাগাঁথা নেই। রাতের অন্ধকারে লঞ্চ ভর্তি করে লাশ কোথায় নিয়ে গেছে কেউ জানে না। এত লোক মেরেছে সারাদিনে, তার লাশ কোথায় গেল? ওর ঘাড়ে করে, ওর বাবা ঘাড়ে করে ছোট তো বাবার এরকম ফাঁদ দিয়ে গুলি চলে গেল। বাবার পাঁচ ধার দিয়ে। আচ্ছা, কিছু ঘটনা এরকম বলেন না, মানে এই ঘটনা এরকম আমাদের বাড়ির পাশে এইখানে এক ফ্যামিলি ছিল, তারা এখন আর নেই। ও একটু ওই মতো ছিল আর কি, বেশ হাট্টাকাট্টা লোক। শরণার্থীদের সঙ্গে পড়ে চেঙামার ছিল লঞ্চে। এইবারে যখন ওই দিক থেকে পুলিশ এই দিক থেকে আসছে, এই দিক থেকে ধাওয়া করেছে পুলিশে, ও তখন ছুটে ওই এত দূর কাদা গায়ে আমাদের বাড়ির মধ্যে ঢুকেছে। তোমার সাউন্ডটা একটু কম।
আমাদের বাড়ির মধ্যে ঢুকেছে ভয়, পুলিশের ভয়। আচ্ছা, কে এটা একটু বলুন। আমাদের বাড়ির পাশে ও বলাই আচ্ছা মণ্ডল আচ্ছা, বলে হ্যাঁ, একটা হ্যাঁ, লোক, ঠিক আছে ঠিক আছে, মানে শরণার্থীদের সঙ্গে ওই পুলিশের লঞ্চে চেঙা মাছ, আচ্ছা আচ্ছা, লোকাল কাহিনী যেটা। হ্যাঁ হ্যাঁ, এবার পুলিশ দেখে ফেলেছে, ও এখানে ঢুকেছে। আচ্ছা, আমি তখন ছোট, আমার বাবা আমাকে কোলে করে রেখেছে। আচ্ছা, রাইফেল লঞ্চ করে চোখে মারবে শরণার্থী ভেবে, ও যে শরণার্থী। হ্যাঁ হ্যাঁ, ওই রাইফেলের সামনে আমাকে নিয়ে আমার বাবা দাঁড়িয়েছে, যে স্যার থামেন থামেন থামেন, আমার বাড়ির পাশে বাড়ি ছেলেটা। রাইফেলের সামনে আপনি? হ্যাঁ, আমার বাবার কোলে তখন আমি বলছে স্যার দাঁড়ান, আমার বাড়ির পাশে ছেলে, ও নদীতে মাছ ধরছে। বলছে আপনি ঠিক কথা বলছেন তো? বলছে আপনি চলুন, ওর মা আছে বাড়িতে, এই তো বাড়ি। মানে ওকে মারবে যদি আপনার মারবে। বাবা না ঠেকাতো? না, মারবে, কারণ দেখেছে নদী থেকে উঠছে শরণার্থী ভেবে। শরণার্থী ভেবে। এইবার ওকে নিয়ে আবার ওরা আসলো, এসে পুকুর থেকে হাত পা ধুয়ে বলো চল তোর বাড়ি যাবো। মানে এটা ভেরিফাই করলো? ভেরি ভাই, ওর বাড়িতে গেল, ওর মা তো হাউ মাউ করে কান্নাকাটি করছে, বাবু আমার ছেলে। তখন একটু মিথ্যে কথা বলতে হচ্ছে যে নদীতে মাছ ছিল, আপনাদের দেখে ভয়ে হুম হুম। এখানে এসে এদের বাড়িতে লুকিয়েছে। যা বাড়ি যায়, এরকম কাজ যেন আর কোনোদিন করবে না। আচ্ছা, আর কি কি ঘটনা একটু এগুলো বলুন? বাস্তব ঘটনা। এই তো শুনে আমার লোম খাড়া হয়ে যাচ্ছে। লোকাল মানুষদের ওরা আগে আমাদের সাবধান করে দিয়ে যেত পুলিশেরা, আচ্ছা, যে আপনার লোকাল মানুষ, হুম এই এখন সব যুদ্ধ শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে, হুম, তাহলে আপনারা যখন গুলি করলা কোনো দিকে যদি হয়, শব্দ যখনই পাবেন তখনই সাবধানে বাড়িতে থাকবেন, কেউ শুয়ে থাকবেন, আচ্ছা আচ্ছা। নাহলে একটু উঁচু জায়গা সামনে দিয়ে সেইভাবে থাকবেন সেফটিতে, বাইরে যেন খোলামেলা ঘোরাঘুরি উঁচু করেন, মানে উঁচু কিন্তু দিয়ে মানে গুলি লাগবে না, তাই তো? গুলি যেন যাতে না লাগে, এরকম ভাবে ওরা বলে তখন দিত। তো আপনাদের বাড়ি ঘর এরকম পাকা ছিল না। না, তখন মাটির বাড়ি ছিল, ওইখানটায় ঘর মাটির ছিল। বাড়ি এইরকম যা দেখছি একদম পাতলা পাতলা বেড়ার দেওয়াল, এগুলো ভেদ করে তো গুলি অনায়াসে গুলি না, চলে ঢুকে যাবে। তখন মাটির দেওয়াল ছিল আমাদের, এরকম এতটা করে চওড়া চওড়া, দুহাত করে চওড়া চওড়া মাটির দেওয়াল। সেগুলো ভেদ করে গুলি আসতে পারবে না, ও, এবার সেইভাবে থাকতে হতো সাবধানে, যখন গুলি শুরু হয়ে যাবে শব্দ তো পাওয়া যাবে, তখন আমাদের সব মানে আমরা সেইভাবে যেটা রাখা হতো। শুনতে পাই মরিচঝাপি গণহত্যা সম্পর্কে, সেটা সত্যি ঘটনা। একদম আর সত্যি। আমরা একদম ফিল্ডে এসেছি, একদম Field-এ। মরিচঝাপি গণহত্যা স্থানে এসে জানতে পারছি এটা সত্যি ঘটনা। সত্যি ঘটনা। অনেকে কি হয়, যারা এই ধরনের তখন যে রাজনৈতিক দল ছিল, সেই রাজনৈতিক দলে যারা বিশ্বাসী, তারা মানতে চান না, তারা বলে না এসব সাজানো ঘটনা। ওগুলো তো হবে তো, কারণ আমি যে দলটা করব তার পক্ষে তো আমার সওয়াল করতেই হবে। আচ্ছা, আমরা তো এখানকার স্থানীয় মানুষ, আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে। তাহলে মূলত কাকু দোষটা পড়ে সিপিএম এর উপরে, কারণ সিপিএম তখন সরকার CPM ছিল, সরকার ছিল, সিপিএম এর পুলিশ। অবশ্যই। আচ্ছা, কারণ ওই পশ্চিমবঙ্গে যখন যে দল ক্ষমতায় ছিল তার প্রচেষ্টায় তো এটা মুক্ত হয়েছে, এবং তার নির্দেশেই এই গণহত্যাটা হয়েছে। হুম তখন তো অন্য কেউ, কংগ্রেস সরকার তো আর এখানে এসে ওটা করেনি। হুম, এই জন্য ওরাই এটা নাকাত দেয়। হুম। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা মরিচঝাপি গণহত্যা সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা করবো না, কেন এসেছিল এখানে, কেন তারা এসেছিল, কোথা থেকে এসেছিল, এটা আমার আগের অনেক ভিডিওতে রয়েছে, এবং আপনারা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন যে কী কী বিষয় কোথায় কোথায় এসেছিল, সেগুলো দেখতে পারেন। তবে মরিচঝাপি গণহত্যার যে কাহিনী, সেটা যে সত্যি, সেটা আরও একবার প্রমাণ হলো এনার কথায়, কারণ ইনি এখানকার স্থানীয় মানুষ। আপনার নাম কি কাকু? আমার নাম স্বপন মণ্ডল। স্বপন মণ্ডল, এখানকার স্থানীয় বাসিন্দা, স্থানীয়। এর আমার জন্মস্থান এখানেই? জন্মসূত্রেই এখানকার বাড়ি। জন্মসূত্রই এখানে। মানে যে কাহিনী আমরা শুনতে পাই একদম সত্যি কাহিনী। সত্যি কাহিনী এটা, এর মধ্যে বিন্দুমাত্র মিথ্যা নেই। আমরা এটাও শুনেছি যে একজন ইংরাজি লেখক আর কি, আমি নামটা অ্যানি কি একটা নাম মনে আসছে না, তো ওনার থিসিস পেপার এটাই লিখেছিলেন যে সুন্দরবনের বাঘেরা মানুষের স্বাদ বেশি পেয়েছে এই মরিচঝাপি গণহত্যার পর থেকে। না, ওটা একেবারে সঠিক কথা না, এই কারণেই বলবো, কারণ সেই বার্তা তো তুমি কারণ মরিচঝাপি দ্বীপ, অনেকগুলো দ্বীপ নিয়ে সুন্দরবন জঙ্গল, হুম, মরিচঝাপিটা একটা মাত্র দ্বীপ। সবচেয়ে বেশি বাঘ তো মরিচঝাপিতে রয়েছে। না, কোথায়? সেটাও বলা যায় না। মরিচঝাপির থেকে আরো ডিপ জঙ্গলের দিকে বাঘের পরিসংখ্যান অনেক বেশি। আরও ডিপ জঙ্গলের? মানে বাংলাদেশের সাইডে? না, হ্যাঁ, বাংলাদেশের সাইডে মরিচঝাপি, সুন্দরবন জঙ্গল তো বাংলাদেশের মধ্যে বেশি দ্বীপ, হ্যাঁ হ্যাঁ, আমাদের ইন্ডিয়ায় কম। 66% বাংলাদেশের, 34 বাংলাদেশ, আমাদের। হ্যাঁ। তো সেই সূত্রে ওই আপনার ডিপের জঙ্গল যেগুলো আছে, যেমন আপনার ওপারে আছে আমাদের হরিংভাঙা দ্বীপ আছে, ওদের আছে চামটা, তারপরে বাগমারা, এইগুলো আরো গভীর জঙ্গল। আরও গভীর, একদম বঙ্গোপসাগরের কানা পর্যন্ত সুন্দরবন বিস্তৃত। হ্যাঁ, ওদের আপনার মাছুয়া আছে সুন্দরবনে, একেবারে সমুদ্রের কানা পর্যন্ত মাছুয়া, মাছুয়া দ্বীপের নাম। দ্বীপের নাম। তো ওই দিকে বাঘের পরিসংখ্যান আরও বেশি। সেই সূত্রে যদি বলা হয় যে মরিচঝাপি গণহত্যার পরে বাঘ মানুষের মাংসের স্বাদ বেশি পেয়েছে, এটা সঠিক কথা না। সঠিক না, কারণ কারণ সেই বার্তা তো তুমি বেঁচে নেই। এইটুকু দ্বীপে হয়তো কয়েকটা বাঘ ছিল, সেই কয়েকটা বাঘ এই মানুষের মাংসের স্বাদ পেয়েছে, তবে কিন্তু অন্যান্য দ্বীপে তো এই মানুষের মাংসের স্বাদ বাঘে পায়নি। তবে এটা কি কাকু সত্যি যে মানুষ মারা হয়েছিল, তাদের কি ওই বাঘে খাইয়ে দেওয়া হয়েছিল, বা
সাগরে ভাসিয়ে বাঘে দেওয়া হয়েছে? খাইয়ে দেওয়া হয়নি, সম্ভবত লঞ্চে করে নিয়ে ডিপ নদীতে ওদের ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়া হয়েছে, পেট ফাটিয়ে ফেলে দেওয়া হয়েছে। অত লাশ কোথায় নিয়ে পেট যাবে? ফাটি বা পেট ছিঁড়ে পেট ছিঁড়ে ওদের যাতে ভেসে না যাতে ওঠে ভেসে নাকি? না যাতে ওঠে। ভেসে না ওঠে। আচ্ছা আচ্ছা। এখানে তো কোথাও তাদের মানে শবদাহ সৎকার করা হয়নি, লঞ্চ ভর্তি করেছে, সে লাশ কোথায় নিয়ে আচ্ছা যাবে? আপনাদের কেমন অনুমান হবে কত মানুষ মারা হয়েছে? কয়েক শ মানুষ। কয়েকশো, কয়েক হাজার না? ওরা তো টোটালি কত এসেছিল পরিসংখ্যানটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, আচ্ছা, তো শয়ে শয়ে মানুষ মেরেছে। শয়ে শয়ে মানুষ। তো ওরা যে এসেছিল তাই সেটাও তো এসেছিল ওই সরকারের প্রতিশ্রুতিতে যে আমরা যদি সরকারে আসি তাহলে তোমাদের ওইখান থেকে এখানে এনে প্রতিশ্রুতি তো- বসতি স্থাপন করাবো। অবশ্যই এসেছিল, সেই প্রতিশ্রুতি লাস্টে স্বীকার করেনি। স্বীকার করেনি জন্যই তো ওরা বাধ্য হয়ে এখানে চলে এসেছিল। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, আসার পরে সরকার সেই প্রতিশ্রুতি স্বীকার করলো না। প্রতিশ্রুতি দিয়েছিল সিপিএম সরকার, সিপিএম সরকার ক্ষমতায় আসলে আমরা এই শরণার্থীদের বসতি বসতি একটা স্থাপন, জায়গা কারণ দেবো। ওদের ভোট বাড়বে। না না, তার থেকে বড় কথা দ্বন্দ্ব কারণে থাকতে পারে না যারা সুন্দরবন অঞ্চলের মানুষ হয় না, এই বাংলাদেশ বা এই সমস্ত অঞ্চলের মানুষ, তারা জল মাটি এই সমস্ত জায়গার মানুষ, তারা পাহাড়ি অঞ্চলে সার্ভাইভ করতে পারছিল না। আর ওখানে প্রচুর গরম, গরম, যার জন্য ওরা এখানে চলে এসেছিল। কিন্তু ওরা তো মূলত বাংলাদেশের সমভূমি অঞ্চলের মানুষ। অবশ্যই আর একটা কথা শুনেছি ওরা নাকি নৌকা বানানোর বিশাল পারদর্শী ছিল। ভীষণ পারদর্শী। ওরা তো নিজেরাই তো এখানে অনেক কিছু করেছিল, ওখানে রুটির কারখানা পাউরুটি কারখানা করেছিল, হাই স্কুল করেছিল, ফুটবল খেলার মাঠ, টিউবওয়েল সব কিছু করে ফেলেছিল, উন্নত করেছিল। আচ্ছা, বাজার ঘাট সব করে ফেলেছিল এক বছরের মধ্যে। মানে ওরা থাকলে এখানে অনেক উন্নতি হতো, আর ওরা না আসলেও আমাদের অনেক উন্নতি হতো। আচ্ছা, মানে দুই রকম লস আমাদের হয়ে গেল, আমাদের এখানকার লোকাল মানুষ আমরা যারা। হুম, মানে প্লান্টেশন জঙ্গলটা থাকলে এখানে টুরিস্টের একটা ভীষণ বড় একটা প্রজেক্ট তৈরি হতো, প্রজেক্ট হতো, হ্যাঁ, হ্যাঁ। তাতে করে এলাকার প্রচুর ছেলেপিলে কাজকর্ম করে খেতে পারতো। আবার ওরা যদি এখানে থাকতো, বসতি যদি গড়ে তুলতে পারতো, সেক্ষেত্রেও আমাদের অনেক উন্নতি হতো। ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, বা ওপারে আর একটা শহর যদি তৈরি হতো, তাহলে তার সঙ্গে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, তাহলে যোগাযোগ ব্যবস্থা নৌকায় হতো। নৌকায় হতো। আচ্ছা, আরেকটা কথা আমি পড়েছি আর কি, যে যখন এই ওদের সাথে এই গন্ডগোলটা বাঁধলো তখন ওই দ্বীপে তো যে পানীয় জল তো নেই, পানীয় জল তো এখান থেকে নিতে ওরা প্রথমটা এখানে থেকে দিত, তারপর ওরা টিউবওয়েল বসিয়েছিল। টিউবওয়েল বসিয়েছিল। পরে আমি এটা শুনেছি বা লেখা ছিল কোনো একটা বইয়ে পড়েছিলাম যে এই দ্বীপের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল ওদের, হ্যাঁ, যাতে করে পানীয় জল পর্যন্ত ওরা না পায়, যার জন্য নোনা জল খেয়েও অনেকে মারা গেছিল। না, পানীয় জলের ব্যবস্থা লাস্টের দিকে ওরা করে ফেলেছিল। আমাদের এই কর্নারটা, ওই যে ম্যানিমুন্ডার বাড়ি আছে, হ্যাঁ, হ্যাঁ। মণিমুন্ডা বাড়ি। ম্যানিমুন্ডার বাড়ির সোজা ওপারে তাকালে দেখতে পাবে একটা বনবিবি ঘর আছে রাস্তার উপরে, ওই সেই প্লান্টেশনের রাস্তা। ও, আচ্ছা, ওই রাস্তাগুলো এখনো ভাঙেনি। গলি গলি রাস্তা শহরের ওইখানে একটা টিউবওয়েল বসিয়েছিল ওরা, ভীষণ সুন্দর মিষ্টি জল। মিষ্টি জল। হ্যাঁ, আমরা নৌকায় করে ছোটোবেলায় ওই কলের থেকে জল নিয়ে আসতাম। আচ্ছা, আচ্ছা, জলের ব্যবস্থা ওরা লাস্টের দিকে করেছিল, কিন্তু প্রথম টার্মে ওরা সম্পূর্ণ আমাদের এপারের উপর নির্ভরশীল ছিল। ও, সব কিছু এপার থেকেই যেত, জল, খাবার দাবার, হাট বাজার, যা কিছু। আচ্ছা, আর একটা বিষয়, আপনারা তো ওপাশে গেছেন, মাছ কাঁকড়া ধরতে তো ভেতরে গেছেন, এই এর নাকি বট মাছ কাঁকড়া ধরতে তো গেছেন, তো এখনো ওদের যে তৈরি করা গ্রাম, রাস্তা, বাড়ি ঘরের চিহ্ন এখনো ওদিকে আছে? রাস্তা ফাস্তাগুলো আছে, তবে বাড়িঘরের নিদর্শন আর নেই। সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। রাস্তা এখনো আছে? এর ভিতর দিয়ে তো প্রচুর রাস্তা, তবে মানে সেগুলো কি ইটের রাস্তা? না না না, মাটির রাস্তা। মাটির রাস্তা কিন্তু তো বোঝা যায় এটা তোমার ভবিষ্যতে গায়ে তোমার কাঁটা আগে রাস্তা রাস্তা ছিল লাগবে। অতীতে। এত আচ্ছা, সুন্দর মাটির রাস্তা। রাস্তা এপারের কিন্তু হাঁটলে রাস্তাগুলো কাঁটা লাগবে না। সম্পূর্ণ ফরেস্ট না, ডিপার্টমেন্টের এরকম বড় থেকে বড় করা। রাস্তা। আচ্ছা আচ্ছা, এই ওরাই যে তৈরি একটা করেছিল, খাল যেগুলো রয়েছে দিয়েছে। এখন। না না, এটা করেছিল ওই খালের সরকার এই থেকে পার থেকে এটা করেছিল। ছিল প্লান্টেশন, 80 হেক্টর জায়গা, 80 হেক্টর জায়গা নিয়ে প্লান্টেশন প্রজেক্ট করা। আর ওই খালের ওই পার থেকে ওটা ছিল বাদাবন। ওই খালের ওই পারেও প্রচুর জায়গা ওরা সব বাঁধ দিয়ে দিয়ে ঘিরে ফেলেছিল বসতি গড়ে তোলার জন্য। ওই পারে যত রাস্তা ফাস্তা যা আছে, শুধু ওপার না, অনেক দূর পর্যন্ত জঙ্গলের ভিতরে, বড় চিলমারি, ছোটো চিলমারি, জঙ্গলের ভিতরে এই সমস্ত যে জায়গাগুলো, সেখান থেকেও ওরা বাঁধবন্দি করে ফেলেছিল সব। ওইগুলো হচ্ছে শরণার্থীদের বাঁধ, সেগুলোরও নিদর্শন এখন আছে, পাওয়া যায়। আচ্ছা, তাহলে ওই জঙ্গলের ভেতরে গেলে বহুত কিছু দেখা যাবে। ওই 3টে শরণার্থী ছিল। ফ্যামিলি ছিল। তার মেয়ে এই পুকুরে মারা গিয়েছিল পুড়ে। এবার আমাদের এই পুকুরে বাচ্চা মেয়ে হ্যাঁ, জলে ডুবে মারা যায়। সেই বাড়ির বাচ্চা মেয়ে। হ্যাঁ, তার নাম সুনীল, কি একটা টাইটেল বলতে পারছি না, সুনীল ছিল। মেয়েটা আমার সমবয়সী, ও, একসঙ্গে খেলতাম। আচ্ছা, কোন পুকুরে? এই পুকুরটায়, এই পেছনের পুকুরে? হ্যাঁ, পেছনে এই পুকুরে। দেখুন কতটা অথেন্টিক ঘটনা। সেই বাচ্চাটা মারা যাওয়ার পরে তারপরে ওরা এখান থেকে চলে গেল কোথায় গেল? অন্য কোথায়, তারা না না, কোথায় ও বাচ্চা মরে গেলে ও গেল বাংলায়, ওই 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 পাড়ে গেল। ওই জঙ্গলে গিয়েছিল মরিচাপি দেবে। তারপরে ওখানে যাত্রা আনলো না, সেই তোর নিয়ে আমি যাত্রা শুনতে গেলাম না, গিয়ে সেদিন রাত্রি ওখানে হচ্ছে মানে এটা কি ঠাকুমা? আমার মা। আচ্ছা আচ্ছা সব আচ্ছা, চারিদিকে বন্ধ করে দিয়ে মানে উনি জানেন পুরো এই যে সত্যি হচ্ছে কথা। মা, তাই তো? মা তাহলে আরো ঘটনা জানে। আচ্ছা, কি কি হয়েছে একটু বলুন তো। মানে গন্ধে গন্ধে মানে এধারে তো মানুষ ছিল না,
এখন যে বসতিগুলো আছে সে বসতি ছিল না, এই হচ্ছে আমাদের বাড়ি শেষ। আর ওই সুইচ গেটের মাথায় যে একটা ঘর আছে, বাড়ি আছে না, ওই বাড়ি হচ্ছে শেষ। এর মধ্যে এটা এটা একদম ফাঁকা, যত রাইট হয়েছে সব এই 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 ফাঁকাই হয়েছে। আচ্ছা, আর এই ফাঁকার থেকে রাত সব লঞ্চে উঠেছে, মেরে এখানে রেখে দিয়েছে। মারিয়েছে আর লঞ্চে তুলেছে, যত মারিয়েছে, যত গুলি করেছে, আদা মরা জ্যান্ত সব টেনে তুলেছে আর মারিয়েছে। আর নদীর জল লাল হয়ে গেছে রক্তে। না না, নদীতে না, সব এই কোনায়, এই জায়গায়। এই কোনাটা, এই কোনায়। বাপরে বাপ, এই 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 ভয়ানক মারাত্মক ঘটনা। বিশাল মারাত্মক ঘটনা এসে। টেনে টেনে মাটিতে এতটা করে ড্রেন হয়ে গেছে। লাস্ট টানতে টানতে বাপরে বাপ, কি অবস্থা! আপনারা নিজের চোখে দেখেছেন? নিজে কি আমরা আমার ছেলে তখন একটুখানি, এত মর্মান্তিক। আপনি নিজে চোখেই দেখেছেন? হ্যাঁ আমরা নিজে চোখে দেখেছি। আর কাঁদুনি গ্যাসে আমাদের তখন তো সব অন্ধকার, দেখতে পাচ্ছি না আমরা সব, গ্যাসে ধোঁয়া অন্ধকার হয়ে গেছে। আগে থেকে শুনেনি তো যারা এখানে থাকে কারা আলাদা, ওখানে যারা এসেছে তারা আলাদা, এটা শুনেনি তো আগে থেকে? মর্মান্তিক না, ঘটনার সামনে ওরা যে আলাদা, এখানে যারা থাকে তারা আলাদা, তারা না। এপারে যারা থাকতো তারাও শরণার্থী, ওপারে যারা গেল তারাও শরণার্থী। দুপার থেকেই মেরেছে। হ্যাঁ, দুপারের থেকে যখন রাইট হয়েছে তখন শরণার্থী শরণার্থী হয়নি। ওই মাঝখান থেকে বোট গেছে, লঞ্চ গেছে, লঞ্চে মেরেছে, ওপারেতে মেরেছে, এপারেতেও মেরেছে, লঞ্চে মেরেছে। লঞ্চে যে ওদের যে তারা দিয়েই গেছে তোলার জন্য, ওই ওপারেতে চিঙা মারিয়েছে, এপারেতেও চিঙা মারিয়েছে, কত লঞ্চ ফাটিয়ে গেছে, জানলা দেওয়া চেঙ্গা মানে কি? ওই লাঠি, যে ছোট ছোট লাঠি, সুচাল। এইরকম ছোট ছোট লাঠি কাটতো, দুই মাথায় হোল, মানে ওরাও আক্রমণ করেছে মারলে প্রথমে? তোমার বুক ফুট হয়ে যাবে। মানে এইটা মারতো ওই শরণার্থীরা? হ্যাঁ, লঞ্চে মারতো? লঞ্চে মারতো, দুই পারের থেকে হতো, ওর জন্য এটা মাঝখান একদম থেকে নৃশংস। লঞ্চ গেলে দুই পারের থেকে চিঙা মারতো। তো ওই সিঙ্গা মেরে কি হবে? ওদের হাতে বন্দুক রয়েছে। বন্দুক থাকলে কি হবে? তোমাদের হাতে বন্দুক থাকলে কিছু কি তো হবে? নেই, আমাদের হাতে চিঙা? ওদের তো কিছু নেই, কিছু হ্যাঁ, তো একটা আমাদের নিয়ে তো মারবে। কিছু না, আমাদের তো জীবনে বাঁচতে হবে। যেভাবে হোক তোমরা যদি 10টা মারো তো তোমাদের একটা মারবে। হ্যাঁ, বাঁচার তাগিদে হ্যাঁ, আমাদের জীবনটা তো বাঁচাতেই হবে। সেই তিতুমুরের বাঁশের কেল্লার মতো হ্যাঁ। বেল বা মানে বাঁশ ঢিল সব ছুঁড়ে মেরেছে, কিন্তু কিছু করার নেই। নৃশংস একটা পরিস্থিতি হচ্ছে যার জন্য। ঠিক আছে ঠাকুমা, অনেক ধন্যবাদ এই তথ্য জানানোর জন্য। রাস্তা এখনো আছে। আচ্ছা, আর এই যে 80 হেক্টর প্লান্টেশনের যে জায়গাগুলো, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে করেছিল। বুঝতে পেরেছি। এটা শরণার্থীদের করান। হ্যাঁ, হ্যাঁ। ওই ফাঁকা জায়গা পেয়েছিল বলে ওইখানে এসে ওরা বসতি গড়ে তুলতে চেয়েছে। আচ্ছা, ওদের তো বসতি গড়ে তুলতে বলেছিল সিপিএম সরকারি, যে এখানে যা আসো তোমরা, তারাই লাস্টে তারাই লাস্টে ওদের তাড়িয়ে দিল, মেরে ধরে, জানে মেরে। কত লোক মারা দেখো, গেল। আপনার তো নৌকা নেই এখন এখানে। ও, ছোট নৌকা আছে। যারা মারা গেছিল বা যারা এসেছিল এখানে সবাই তো বাংলাদেশ থেকে বা পূর্ববঙ্গ থেকে চলে আসা হিন্দু, নিম্ন সম্প্রদায়ের হিন্দু যাকে বলা হয়, তারাই তো সবই সবই হিন্দু বাদে অন্য কোনো সম্প্রদায় তো আসেনি। না, এখানে মুসলিম আমার কেউ আছে। মার কাছ থেকে জল মুসলিম কেউ খেয়েছে, আসেনি। এক মহিলার এইখানে গুলি লেগেছে, এরা হামুর দিয়ে গিয়ে আমার মার কাছ থেকে জল খেয়ে, আবার বলেন, কি বললেন? মানে গুলি যখন লেগেছে পেটে, হ্যাঁ, তখন এরা হামুর দিয়ে গিয়ে আমার হামাগুড়ি মার দিয়ে- কাছ থেকে, হামাগুড়ি দিয়ে আমার মার কাছ থেকে জল জল খেয়েছে। জল খেয়েছে? ওই হ্যাঁ, জল খেয়ে ওইখানে ডেট হয়ে গেছে। এরকম কত আচ্ছা, কাহিনী আপনার আছে বাড়ি না? কোনটা তাহলে? আমার স্বামী, আমার বাপের বাড়ির পাশে, ওই আমি স্কুল বাড়ির সেই পাশে। জন্যই যেখানে বলছি, এত ক্যাম্প কিছু আছে জানেন। ওইখানে আমার বাপের বাড়ি। ও, ওই স্কুল বাড়ির পাশে। তাহলে আপনিও পুরো ওই ঘটনার সাক্ষী। না, তখন আমরা হইনি, লাস্টে এগুলো শোনা কথা। শরণার্থী দুবার এসেছিল। দুবার। প্রথমে ওখানে গণহত্যা হলো, তাড়িয়ে তুলে দিল। হ্যাঁ। তারপরে 5-7 বছর পরে আবার এসেছিল। সেটা কোথা থেকে এসেছিল? ওই ধরনের, মানে ওরা ওই টিমের লোক। আচ্ছা আচ্ছা, ওরকম হ্যাঁ, পাহাড়ি জায়গা থেকে। পাহাড়ি জায়গা থেকে এসেছিল। এসে ওরা আর তখন আর ওই জঙ্গলে ওদের ওঠার মতো ক্ষমতা হয়। আমাদের স্কুল বাড়িতে এসে ওরা ক্যাম্প করেছিল। শোনার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে ওদের আর ওইখান থেকেই ভাগিয়ে দিয়েছিল। ও, ওরা আর জঙ্গলে যেতে পারেনি। অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, সেখান থেকে অন্য জায়গায়, সেখানে আর কিন্তু এই পাড়ায় তারা স্থাপন করেনি। না না না, সেখানে আর ওদের আর ওই মারধর বা ডেড বডি লাশ ফাশ পড়ার কোনো আর সেরকম পরিবেশ হয়নি। মোটামুটি এক আগের রাত্রি থেকেই ছিল। তাড়িয়ে দিয়েছে। মানে যারা বেঁচে ছিল তাদের আন্দামানে পাঠানো হয়েছে কিছু, এটা শোনা গেছে। আন্দামানে পাঠানো হয়েছে বলতে ওরা স্বেচ্ছায় গিয়েছে, সরকারিভাবে উদ্যোগ নিয়ে আন্দামানে পাঠানো হয়নি। আমি যতদূর না জানি। না, আমি আন্দামানে কেন বলছি, আন্দামানের বিভিন্ন ভিডিও আমরা দেখি, তারা বলে এরকমই জাহাজে বাংলাদেশের করে, মানুষ। হ্যাঁ বাংলাদেশের মানুষ, এবং জাহাজে করে তাদের আন্দামানে ছেড়ে আসা হয়েছিল ওখানে বসতি স্থাপন করার জন্য। আন্দামানে হতে পারে, প্রচুর কিন্তু বাঙালি আছে কিন্তু। প্রচুর মানুষ আমাদের এইদিকে উত্তর চব্বিশ পরগনার এইদিকে এখনো আছে। তারা
ওরা ওখানকার এখন সব মানে একদম নিপীড়িত মানুষগুলো বা নিপীড়িত শোষিত মানুষগুলো এখনো যারা আছে, এক কিছু মানে করার নেই। আমার যেটা মনে হয় যারা একটুখানি বুদ্ধিমান মতো শিক্ষিত মানুষ, সবাই তো আর শরণার্থীদের মধ্যে অশিক্ষিত বা একেবারে হাবাগোবা মানুষ ছিল না, ওদের মধ্যে প্রচুর যথেষ্ট শিক্ষিত ছিল, নাহলে এরকম স্কুল তৈরি করতে স্কুল পারতো তৈরি না করতে পারে না। বা নৌকো তৈরি করতে না। পারতো না। এবং খুব মানে কর্মনিপুণ মানুষ ছিল। তারপর এবারে তা ওদের মধ্যে নেতৃত্ব ছিল রাইহরণ বারুই বলে একজন ভদ্রলোক, আর একজন কি একটা গোলদার, নামটা স্মরণ করতে পারছি না, তবে রাইহরণ বারুই একজন ছিল, আর একজন কি গোলদার ছিল, এরা দুজন হচ্ছে ওদের নেতা ছিল। আচ্ছা, ওনাদের নেতৃত্বে সবাই চলতো। এইবারে যারা একটু বুদ্ধিমান মানুষ ছিল তারা এ সাইড ও সাইড জায়গা নিয়ে মোটামুটি এইখানে বসবাস শুরু করে মানে দিয়েছে। কুমির বাড়িতেই? কুমিরমারি, মোল্লাখালী, তোমাদের ওই দিকটায় বেশি লোক পাওয়া যায়, আমাদের সুন্দরবনের লোক, মরিচঝাঁপির লোক। আমি বলছি তো জায়গাগুলো তোমার এই একেবারে এই গুমা বিরাট থেকে নিয়ে শুরু করে হ্যাঁ, অশোকনগরের ভিতরে প্রচুর লোক আছে, অশোকনগর, হাওড়া, মুসলন্দপুর, এই যাত্রা চাঁদপাড়া, তোমার বনগা পর্যন্ত। আচ্ছা, সবাই এই যে মরিচঝাপির লোক? মরিচঝাঁপির বেশিরভাগ লোক এই দিক থেকেই সব বসবাস। প্রথমে রেল লাইনের পাশে জায়গাটাকে নিয়েছিল, এবার আস্তে আস্তে তারা ইনকাম ভেতরে ভেতরে চলে গেছে। ভেতরে জায়গাটাকে নিয়ে বসে দিয়েছে। এখনো প্রচুর লোক আছে। আর যারা একেবারে মানে সেই মুহূর্তে কোথাও যেতে পারেনি, সেই লোকগুলোকে ধরে ওই জাহাজে করে আন্দামানে পাঠিয়েছে, সেটা অল্প সংখ্যক মানুষ। আচ্ছা, তাহলে তাদের ভাষার কি কোনো পার্থক্য না ছিল? না না না, সব বাংলাভাষী মানুষ। বাংলাভাষী না, বাংলাভাষী মানুষের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে বাঙাল টানটা বেশি। বাঙাল টানটা পূর্ববঙ্গের মানুষের ওদের একটু কি টান সেটা থাকে। ছিল? হ্যাঁ হ্যাঁ ওই নিশ্চয়ই দেখেই থাকবে কি ওদের সেটা। চিনতে পারতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভাষাগত কারণে ওদের চিনতে ওদের পারতো। চিনতে পারতো। আর ওদের পোশাকও বাংলা ভাষা আলাদা বলতো, ছিল। তবে পোশাক একটু আলাদা ছিল। ওদের আমাদের পোশাক ভারতের পোশাক কিভাবে একটা আলাদা ছিল? আলাদা হ্যাঁ। আর ওদের পোশাক একটা আলাদা। কি রকম পোশাক পরতো ওরা? ওরা লুঙ্গি সেই টুঙ্গি বেশি গেঞ্জি পরতো? টেঞ্জি লঙ্গি টঙ্গি কেমন একটা পোশাক, এই এখনো তো ওই বাংলাদেশের লোকের পোশাক আলাদা। মানে ওই পোশাক দেখে দেখেও চিনতে একটু বোঝা যেত। গেঞ্জি টেঞ্জি কেমন, যেমন আমাদের ব্লাউজের সামনে হুপ ওদের পেছনে হুপ, সে কেমন একটা। আচ্ছা, বাংলাদেশের পোশাক যেগুলো, তখন তো সেই মুহূর্তে তো ওরা আমাদের এখানে এসে গেঞ্জির মডেলটা কত সুন্দর, ছেলেরা পরে, ওদের গেঞ্জির মডেল যেন কেমন একটা। এইখান থেকে জাজ টাজ যাইতে তো পরে ছেলেরা দেখি। আচ্ছা, তার মানে যারা ওখানে ছিল তাদের যে পোশাক আশাক তারা বাংলাদেশ থেকে যা নিয়ে এসেছিল, ওই পরে এখানে অত কেনাকাটা না করতে না পারে না, না, তখন তো টাকা কর্মসংস্থান পয়সাই নেই। অর্থাভাব। মানে এইগুলো দেখেও চেনা যেত চেনা তাদের, যেত। তাই তো? হ্যাঁ, ওরা অনেক সোনা দান আমাদের আমাদের ভারতের এখনো লোকের এখানে কাছে আছে দিয়ে ক্ষিতীশ ওরা ভাঙি বলে মানে একজন। খাবার সঞ্চয় করেছে। সোনা দিয়ে খাবার সোনা সাথে দিয়ে? করছে। প্রচুর সোনা দানা। আমাদের প্রচুর এখানে একজন সোনা দানা। দোকানদার আছে, ওই এই পাড়ায় বাড়ি, হুম। ওই ম্যানিমুন্ডার বাড়ি থেকে একটুখানি ঘুরে গিয়ে তার একটা ছোট মুদিখানা দোকান ছিল সেই সময় থেকে। কচুর শাকটা কিছু রাখতো না। মানে খাবারের বিনিময়ে সোনা, খাবারের বিনিময়ে সোনা? সোনা দিয়ে কিছু মুদিখানার মাল নিয়ে যেত। বিশাল আমাদের সেই কত আমাদের সোনা তার? সেই আমলে প্রচুর সোনা স্টক করেছে। মানে গরিব গুলো মানুষ তো, বাচ্চা কাচ্চা তো সে বাঁচাবে, এখন এখানে লোকালে তাদের কাছ থেকে খাওয়ানোর জন্য বাচ্চা কাচ্চা বাঁচানোর জন্য তো। আর সোনা দানা গয়নাগাটি তো পুড়ে থাকলে তো আমার পেট শুনবে না। কত বাচ্চারা ওর ভিতরে মারা যেটুকু গিয়েছিল, সম্পদ বুড়ো হবে, ছিল, তাদের তো নিতে লাস্ট পারি। সম্বল যেটুকু ছিল ওর ভিতরে সেটুকু অনেক পর্যন্ত শরণার্থীরা আমাদের মারা এখানে গিয়েছিল। সমস্ত বিভিন্ন দোকান টোকানে দিয়ে পরে যাবো খাওয়া- বাঁচার গেলে চেষ্টা করেছে। খরচটা- কিছু খাবার যদি পাওয়া যায়। তবে ওরা এরকম কোনো নজির নেই যে এখানে আমাদের স্থানীয় মানুষদের খুব অত্যাচার করা, চুরি ডাকাতি করা, রাহাজানি করা, এরকম ধরনের এগুলো নেই না? এসব না। কিন্তু ছোট মোল্লাখালীতে গিয়ে আমি শুনেছিলাম তারা নাকি এপাশে এসে কেউ ভাত খাচ্ছে, ভাতে থুতু দিয়ে চলে যেত, না না, না। যে সে ভাতটা ফেলে দেবে সে ভাত নিয়ে খাবে, এরকম গল্প হতে পারে। শুনেছিলাম। 100 মানুষের মধ্যে তো 100টা মানুষ ভালো না, সে দেখা হয়তো যায় সেই একদিন পরিশ্রম করেছেন, হয়তো দেখা যাচ্ছে 1-2% হতে পারে। নাম হয়ে গেছে খারাপ। কিন্তু আমাকে এরকম একটা গল্প বলছিল। আমাদের এইখানগায় মানে এর মূল উৎস তো এইখানে, ওই হচ্ছে মরিচঝাপি দ্বীপ। ওই আমাদের বাড়ি এখানে, এখানে পুলিশ ক্যাম্প ছিল, এর যত ঘটনা কাহিনী সব এইখানেই হয়েছে। মানে এখানেই সঠিক বেশি ঘটনা এই কাকাই এখানেই জানে, হয়েছে। এখানে আপনার মোল্লাখালী দ্বীপে শরণার্থী যায়নি, ওখানে কোনো ওদের মানে ছিল না, জমায়েত করার কোনো জায়গা ছিল না বা হয়নি। হয়তো খাবারের সন্ধানে মোল্লাখালী বাজারে যেতে পারে, এরকম হয়েছে। তো এটা কি হয়েছে যে ওরা ভেতর থেকে কাঠ সংগ্রহ করে এনে হ্যাঁ। কাঠ বিক্রি করতো? জ্বালানি কাঠ, ওই সিটে কোড়া, এরকম সরু সরু গরনের সিটে পাওয়া যায়, কোড়া সিটে পাওয়া যায়, কেটে এক বোঝা করে মাথায় করে সেই কোথায় আমতলি বাজার পর্যন্ত নিয়ে গেছে। মানে ওরা যদি থাকতো এখনো পর্যন্ত এখান থেকে 50 কিলোমিটার দূর। এই 45 বছরের মধ্যে জঙ্গল সাফ হয়ে যেত। হ্যাঁ, জঙ্গল অনেক আগে সাফ হয়ে যেত, 2 বছর টাইম দিলে জঙ্গল ফাঁকা করে দিত। মানে এই দ্বীপটা সরকারের এটাই তবে কথা যে এর শুধুমাত্র- জন্য তুলেছে। হ্যাঁ, শুধুমাত্র বাঘের জন্য। খাবার বাঘের জন্যই জন্য। ওরা তো নারকেল আচ্ছা, গাছটা যখন সব ওরা কাটে খেয়ে ওদের ফেলে তাড়িয়ে দিল, মাছ। যে গণহত্যা, তখন নারকেল গাছের ওই টাইগার মাছ রিজার্ভ খাওয়ার জন্য ফরেস্ট পেটে ঘোষণা না হয়ে খেতে গেছে। পেলে না, কি না, করে? তখন টাইগার নারকেল গাছ যখন কেটে সে আছে, ওরা মানে শুধুমাত্র ফরেস্ট জীবন ধারণ করে। শুধুমাত্র সুন্দরবন ফরেস্ট, সুন্দরবন ফরেস্ট টাইগার ফরেস্টটা তখনো হয়নি। না, তাহলে এই যে ওদের তাড়ানো হয়েছে শুধুমাত্র সুন্দরবন ফরেস্ট বাঁচানোর জন্য, ফরেস্ট বাঁচানোর জন্য। টাইগার রিজার্ভ হয়নি। টাইগার রিজার্ভ অনেক পরে হলো। ও, টাইগার মানে রিজার্ভ এরকম অনেকেই ভাবে বা লেখাও আছে যে
বাঘদের বাঁচানোর জন্য, বাঘ না, 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 সংরক্ষণের জন্য না, ওদের তখন তাড়ানো হয়েছে? তখন এইরকম ভাবে বাঘ সংরক্ষণ হতো না। ওরা যে আমলে এসেছিল, যে টার্মে এসেছিল, তখন বাঘকে মারার পারমিশন ছিল। আচ্ছা। যদি লোকালয়ে কোনো বাঘ পেরিয়ে আসে, হ্যাঁ, তাকে মেরে দিলে কোনো অপরাধ ছিল না। আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরে যখন টাইগার প্রজেক্ট আসলো, বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হলো, তারপর থেকে বাঘকে সেটা অনেক দিন পরে? অনেক পরে। ও, তখন শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট ছিল। এই যে মামি এসেছিল, তারপরে টাইগার প্রজেক্ট আসলো, বাঘ, হরিণ, বন্য প্রাণী যা আছে সব সংরক্ষণ করতে হবে, তাদেরকে মানে নির্বিচারে হত্যা করা যাবে না। তো যাই হোক, আপনার কাছ থেকে এই মূল্যবান তথ্য জানতে পারলাম, এবং যারা দেখছেন ভিডিও তারাও বুঝতে পারলেন যে একদম গ্রাউন্ডে এসে, গ্রাউন্ড জিরো বলা যায়, সেই ঘটনার গ্রাউন্ড জিরো এটা, সেই গ্রাউন্ড জিরোতে এসে একদম সত্যি ঘটনা আপনারা জানতে পারলেন। উনি হয়তো মাছ ধরতে গেছিলেন নাকি? কী কী মাছ হলো? কাঁকড়া? কই কই? ওই এর ভিতরে ও কাঁকড়া মারতে গেছিলেন? কত কেজি হয়েছে তাও? বোধহয় 500 হবে না, এবার কত করে দেওয়া? 500-600? সাইজ কীরকম 500-600? ওই 100 100 গ্রাম করে সাইজ। তা কত করে বিক্রি করবেন এগুলো? ওগুলো করবো হচ্ছে 450 কেজি? কিলো। তা 500 হলে তো আপনার 225 টাকা 250 টাকা মতো হবে না? একদিনে কাজ করে এইটুকু টাকা হবে মাত্র? আর এইতে গিয়েছি সকাল। সকালে গিয়ে এখানে মাত্র 250 টাকা? তারপর এত জীবনের এত রিস্ক নিয়ে মাত্র 250 টাকা? একা গেছিলেন না আর কেউ গেছিল? আমি একা? দেখুন অবস্থা। গৌরা ঘাট নিয়ে এসো। মাত্র 250 টাকার জন্য সেই সকালে গেছেন, আর এখন বাজে 2টো, এখন বাড়ি ফিরছেন জীবনের রিস্ক নিয়ে বাঘের জঙ্গল থেকে। হ্যাঁ, 9টার সময় গিয়েছি আর এই এখন আসছি। নয়, এখন 2টো। হ্যাঁ, প্রায় 5 ঘন্টা 250 টাকা। ভাবুন এইখানকার মানুষের জীবনযাত্রা কত কঠিন এবং কত রিস্ক নিয়ে আপনাদের যেতে হয়। এই হচ্ছে কাঁকড়া। কি ওই যেই কাঁকড়ার দোকানটা রয়েছে ওখানে বিক্রি করবেন, না আজকে হাটে বিক্রি করবেন? ওই জায়গায় না, না আমাদের খড়িতে। খড়িতে? হাটে বিক্রি করতে পারবেন না আপনারা? না, মান সম্মান লাগে। মাছ কাঁকড়া মালিগুলো দিয়ে যাচ্ছে, গরুটা নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, মাছ কাঁকড়া মারতে পারেন কিন্তু বিক্রি করতে না, মাছ মানে লাগবে। ওই খড়িতে বিক্রি করে দিয়ে চলে আসবেন। খড়িতে তো কম দাম দেয়, সরাসরি বিক্রি করলে বেশি দাম পাবেন। ও খড়িতে 100 টাকা করে হাতে লাগে, তারও লাগে। আচ্ছা, 100 টাকা করে বেশি লাগে প্রত্যেক কাঁকড়ায়। তাই যা ধরেছেন, যদি এখন আমরা কিনে নিই হ্যাঁ, তো ওই রকম দাম দিলে মিটে যাবে। 400? 400 সোজা কথা। নেবেন তো কি, আর গরুটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। মেরে দেওয়ার পর হয়নি, মানে কাদের মেরে দিয়েছিল? অনার্থী আচ্ছা, মেরে দেওয়ার পরে ওরা চলে গিয়েছিল 1 বছরের মাথায়। এখানে স্কুল পাশে সব হয়েছিল এই জঙ্গলে পারে। এই যে এই জঙ্গলে, তাই তো? হ্যাঁ, সামনে যে জঙ্গল দেখতে জঙ্গল। পাচ্ছেন, এই জঙ্গলেই মানে বড় বড় বাজার, এটা ওটা সেটা সব কিছু হয়েছিল। ওরা থাকলে একদিন এটা আমাদের এইটা টাউন হতো। ডাউন হয়ে যেত। তার মানে দেখুন এই যে ঘটনাটা কতটা অথেন্টিক, কতটা সত্যি, সবার কাছ থেকেই শুনছি। এটা হয়ে যাবে। এটা 1,52,000 বিঘা নিয়ে অন্তত 1 লাখ বিঘা আছে। এটা দিতেই হবে, সরকারের বাবাও দিতে হবে। মানে কাদের দিতে হবে? ও শরণার্থীদের। এবার শরণার্থী তারা তো এখন নেই, কোথায় চলে গেছে? ও ঠিক আসবে ঠিক সময় মতো। সময়ের লোক আছে, তারা পাশ ওপাশ সব জায়গায়, কলকাতা, বনগাঁ, চাঁদপুর সব জায়গায় আছে। এবার তারা সেখানে সেটেল হয়ে গেছে, কেন আসবে? ও তখন ও একটা জিনিস এখানে এখানে তো বাঘ রয়েছে, এখন পুরো বাঘের জঙ্গল, কি করে আসবে? বাঘের জঙ্গল থাকি, তখন বাঘ থাকবে না। 48-50 বছরে আসেনি, এখন আবার আসবে? কোথায় 48-50? কত বছর? আজ বোধ হয় 39, 79-তে হয়েছিল তো? 79। হ্যাঁ, 79, ঠিক বলেছেন। 47 বছর হয়ে গেল। 47 বছর হয়ে গেছে। তো এর জন্য আচ্ছা, যদি তারা আসতে চায়, তা আপনাদের আসলে ভালো হয়? আমার পক্ষে ভালো হয়, কেননা আমি ওই পক্ষের লোক যাদের করি। এদের সঙ্গে তো বড় কথা না, সব আছে রিফুজি বাড়ি, এদের সঙ্গে কথাটা বড় কথা। আচ্ছা আচ্ছা, যারা মেরেছিল তারা কোন সরকারের? কোন সরকার? বামফ্রন্ট ছিল সেই সময়, জ্যোতি বোস সরকার, তখন বামফ্রন্ট ছিল না। সিপিএম সরকার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তার মানে আর সিপিএম এরই পুলিশ ছিল? হ্যাঁ, ও, সিপিএমের পুলিশ ছিল। আচ্ছা। কিন্তু এই যে টিএমসি যা করিয়েছে, তাই একবার যাচ্ছে, তাই অবস্থা। এবার নতুন সরকার এসছে, দেখুন কি করে। এরা ভালো কাজ করবে। কাকুলি দস্তিদার আছে, কাকুলি দস্তিদার ছিল টিএমসির ওই বারাসাতিতে। তা ও মহিলা তো বেড়ে করতে পারেনি, ও মহিলা তো আবার চলে গেছে এসে। তাই ওই যে ওই স্মৃতি কিছু মনে পড়ে কাকু? ওই স্মৃতি কিছু হ্যাঁ, মনে পড়ে? তখন আমার 9 বছর বয়স। তাহলে কিছু বলুন না সেই স্মৃতি, মানে সেই হ্যাঁ, আর ঘটনা। কতই মনে। তখন আমরা ছোট মানুষ ছিলাম,
তখন ছাইলের ভিতরে আমার এক জ্যাঠের ছেলে ছিল জগদীশ মিত্রের, আর আমি আমার দুজন যেতাম। এখান থেকে কী ফাইট, তখন হিসাব রাস্তা ওই রকম জায়গাতে ছিল, ওই রকম জায়গাতে এখান থেকে চর ছিল। আর কি বল, চর ছিল, চর। চড়ে ডাইরেক্ট যাতায়াত হতো, নৌকা লাগতো না? হ্যাঁ নৌকো, তাই এত বড় মানে মানে নৌকাটা এই নদীটা একটু চওড়া ছিল না, তাই তো? হ্যাঁ চড়টা এত ছিল না। হুম, এখান থেকে অন্তত 100-150 হাত ওই ধারে ছিল। হুম। তারপর তো এই কিচ্ছু বলার নেই। আমি কথা বলছি শুনুন, সেই আমি ওই 1970 সালে কথা বলছেন, তাই তো? 65-70। হ্যাঁ, যখন শরণার্থী এসছিল না, হ্যাঁ শরণার্থী যখন এসছিল, হ্যাঁ, শরণার্থী এসেছিল, শরণার্থী এসেছিল তো শরণার্থী- 1979-তে, হ্যাঁ। 78-79-তে। আমার মা গুলিতে মারা গেল। আপনার মা গুলিতে মারা গেছে, শরণার্থী ছিল? হ্যাঁ, শরণার্থী আমার মা। আপনারা তো শরণার্থী ছিলেন না, আপনারা তো বাংলাদেশ থেকে আসেননি। ছিলাম না, তা কি দেশে মরে যাচ্ছে, তা এখান থেকে পুলিশে শিখে নিছে। কি বাজে অবস্থা, আপনার মা মারা গেছে ওই গুলিতে? হ্যাঁ, আমার সে মেনিমুন্ডা। আপনার মায়ের নাম ছিল? হ্যাঁ, মার নাম ছিল মেনিমুন্ডা। কোনো ক্ষতিপূরণ পেয়েছেন? না। কিচ্ছু পাননি? তার মানে আমরা যে মরিচঝাপি গণহত্যার কথা বলি, মরিচঝাপি গণহত্যায় শুধুমাত্র শরণার্থীরা মারা গেছে তা না, স্থানীয় মানুষও কত মারা গেছে। স্থানীয় লোক প্রচুর, প্রচুর মারা স্থানীয় গেছে। আমার বাংলাদেশের লোক। বাংলাদেশের লোকই তো ওখানে এসেছিল, সে ওদের নিয়ে গেছে, ঠিক আছে, আলাদা। ওদের মারিয়ে বেশি, আমাদের মারার মধ্যে আমার মা কেলি ওই গুলিতে মারা গেছে। আমার ও, আর কি বাজে অবস্থা। কোনো স্থানীয় লোক মরে। শুধু আপনার মা মরেছে? বাপরে বাপ, খুব বাজে ব্যাপার, খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। ছোট একটা ভাই এরকম কোলে দুধ খাচ্ছিল, হ্যাঁ, আর এই জায়গায় গুলি লেগেছে। ও আপনার মা ছোট আপনার ভাইকে নিয়ে কোলে দুধ খাওয়াচ্ছিল, আর তখন পেটে গুলি লেগেছে? পেটে গুলি লেগেছে। আমার মেয়ে ছেলেটা এই জায়গায় ছিল, আচ্ছা। পেটে গুলি। আর আমি এই সাইডে বসেছিলাম। হুম। ঘর যখন অন্ধকার হয়ে গেল, প্রায় একটা গুলি, ঘর যখন অন্ধকার হয়ে গেল তখন পিঠে হাত দিয়ে দেখেছি, হাত ঢুকে গেছে। হাত ঢুকে গেছে পিঠে? মাংসটা রাইফেলও গুলিতে পাং মেরে বেরিয়ে গেছে, আচ্ছা, পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। মানে একমাত্র মরিচঝাপি গণহত্যায় একমাত্র আপনার মাই মারা গেছে? আমার মা, বাপরে বাপ। তখন আপনার বয়স কত? তখন বয়স 18-19 বছর। 18-19 বছর। 18-19 বছর। কি মারাত্মক একটা পরিস্থিতির কথা ভাবুন। আমরা অনেকে বলি না যে মরিচঝাপি গণহত্যা আসলে সত্যি কি না, এই বিষয় নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। তবে যদি গ্রাউন্ড জিরোতে এসে এরকমভাবে ঘোরা যায় বা শোনা যায় তাদের কথা অনুযায়ী, তাহলে সঠিক তথ্যটা পাওয়া যাবে বা বোঝা যাবে যে এই কাকুর মা মারা গেছে, একমাত্র আপনার মাই মারা গেছে, যার নাম ছিল মেনিমুন্ডা, এবং ওই বিএসএফদের গুলিতেই বা পুলিশের গুলিতে, শরণার্থীদের মারা, মানে শরণার্থীদের মারতে যাওয়া গুলিতেই মারা গেছে। যত বসে আমার অনেক দিন আগে, 1979-তে। যাই হোক, খুব দুঃখজনক ঘটনা। এখন কি বাড়ি যাচ্ছেন? বাড়ি যাচ্ছে, দিকে ওই পাকাতের করতে হবে, কালকে খিচুড়ি রান্না হবে। ও, ঠিক আছে, সাবধানে যাবেন। আর আসবেন কালকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে আর ঠিক আছে, কালকে যদি সময় পাই অবশ্যই আসবো। আচ্ছা, কি মারাত্মক পরিস্থিতি হবে। অনেক ধন্যবাদ কাকুকে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। একদম মরিচঝাপি গণহত্যা 0 পয়েন্টের তথ্য আপনারা জানতে পারলেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা, আর এই তথ্যগুলো আপনাদের কতটা বিশ্বাসযোগ্য। অবশ্যই বিশ্বাসযোগ্য, কারণ উনি একদম গ্রাউন্ড জিরো থেকে তথ্যটা জানালেন। আজ থেকে বহু বছর আগের ঘটনা। অনেকে বলবেন যে রাজনৈতিক বিষয় নিয়ে আবার কেন ও টানা পড়েন, আবার অনেকে বলবেন ব্লগার ভাই ভিডিও করেন, রাজনৈতিক বিষয় কেন আনেন। রাজনৈতিক বিষয় নয়, এটা হচ্ছে একদম সত্যি ঘটনা। আর সুন্দরবনের একটা কালো অধ্যায় বলা যায় মরিচঝাপি গণহত্যাকে, ওর জন্যই এই ভিডিওটা করা। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।